ওয়েলকাম টু অথর্ব। আমি রঞ্জিত বর্মন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কিছু বাছাই করা টপ বা বেস্ট কিছু সায়েন্সের এমসিকিউ। আমরা টার্গেট নিয়েছি আরআরবি এনটিপিসি অল ইন্ডিয়া লেভেলের সব থেকে বড় কম্পিটিশনের এক্সাম এবং সব থেকে ভালো এক্সামিনেশন, সেটা হচ্ছে রেলের এনটিপিসি এক্সাম, নন টেকনিক্যাল পপুলার পপুলার ক্যাটেগরির এই এক্সাম, যেটা হচ্ছে রেলের এক্সাম মানেই হচ্ছে সায়েন্স কিন্তু আসবেই আসবে। তাই আমাদের জেনারেল সায়েন্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করে যেতে হবে। এবং আরেকটি এক্সাম স্টেট লেভেলের সব থেকে বড় এক্সাম, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2024। এটি হচ্ছে শেষ, যেটি হচ্ছে তোমার পুরনো সিলেবাসে হবে। সেই জন্য এই দুটো এক্সামকে টার্গেট করে আমরা 20,000 জিকে জিএস আলোচনা করব। আর এই পরীক্ষা তোমার ভিডিওটি হচ্ছে তারই একটি অংশ। ঠিক আছে, আমরা সপ্তাহে 3 দিন বুধবার, শুক্রবার এবং সোমবার, মানে সোম বুধ শুক্র বিকেল 6টা থেকে মনে রাখবে আমাদের এই সায়েন্সের ক্লাসগুলো থাকে। উইথ ডায়াগ্রাম আমরা প্রশ্ন আলোচনা করি। তার কারণ হচ্ছে আরো বেশি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় এবং আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি বেটার হয়। ঠিক আছে, আচ্ছা, এই ভিডিওর একদম ডেসক্রিপশন বক্সে চলে যাবে, প্রথম যে লিঙ্কটা পাবে সেটাই হচ্ছে সায়েন্সের। তুমি প্লে লিস্টটা পেয়ে যাবে। ওই প্লে লিস্টে গিয়ে তুমি সায়েন্সের আরো বেশি প্রশ্ন রয়েছে, ওখান থেকে তুমি ক্লাস করতে পারো এবং লাভ নিতে পারো। তো তুমি যেই কোনো পরীক্ষার অ্যাসপিরেন্ট হলেও কিন্তু এই কোশ্চেন্স গুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে, আনসার করবে আমার সাথে। প্রথম প্রশ্ন বলছে, বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলে? বস্তুর পরিবর্তনের বেগের পরিবর্তনের যে হার, সেই হারকে বলা হয় ত্বরণ, দ্রুতি, বেগ না বল? উত্তর হবে অপশন নাম্বার এ, ত্বরণ। ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে রাখবে, ত্বরণে কিন্তু তোমার অ্যাক্সেলারেশনের সেকেন্ডে স্কয়ার হয়। ঠিক আছে, আর এটি একটি ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলবো। অয়েল অফ ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? অয়েল অফ ভিট্রিয়লের রাসায়নিক নাম সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাকি হচ্ছে ফসফরিক অ্যাসিড? আনসার ইজ অপশন নাম্বার এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা H2SO4। এটাকে অয়েল অফ ভিট্রিয়লও বলা হয় বা ম্যাটলিং অ্যাসিডও বলা হয়। ম্যাটলিং অ্যাসিড, মনে রাখবে এটি হচ্ছে ব্যাটারিতে ব্যবহার করা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই ব্যাটারি অ্যাসিডও বলা হয়। ওকে, ব্যাটারিতে। এটা হচ্ছে এক্সপ্লোজিভ, যত এক্সপ্লোজিভ আসে সেগুলো তৈরি হয়। কি কি এক্সপ্লোজিভ? যেমন হচ্ছে তোমার টিএনটি। ঠিক আছে, টিএনটি তৈরি হয়। তারপরে হচ্ছে তোমার পিক্রিক অ্যাসিড। দেন মনে রাখবে নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন নাইট্রোগ্লিসারিন ব্যবহার হয়। গান কটন তৈরি করতে ব্যবহার করা হয়। মনে রাখবে আরেকটা জিনিস, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি চিনি দেওয়া হয় বা চিনির মধ্যে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশানো হয়, তাহলে সেটার রং কি হয়ে যাবে? ব্ল্যাক হয়ে যাবে। ইম্পর্টেন্ট পরীক্ষা এসেছিল কিন্তু। ঠিক আছে, ব্ল্যাক হয়ে যাবে, কালো রঙের হয়ে যাবে। ঠিক আছে, চিনিটি কালো রঙের হয়ে যাবে। এবার যখন নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে তোমার HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে তোমার পাকস্থলী বা স্টমাকে পাওয়া যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিসে ব্যবহার হয় বলতো? বাথরুম ক্লিনার, বাথরুমে বাথরুম ক্লিনারে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ হয়। এবার হচ্ছে এই দুটোকে যদি আমরা 3:1 রেশিওতে মেশাই, তার মানে হচ্ছে তোমার যদি আমরা HCl কে 3 এবং হচ্ছে HNO3 কে যদি মেশাই এই রেশিওতে, 3:1 রেশিওতে, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে বলবো আমরা অ্যাকোয়া রিজিয়া। ঠিক আছে, আর এই অ্যাকোয়া রিজিয়া হচ্ছে বিশুদ্ধীকরণ। কি বিশুদ্ধীকরণ? না, গোল্ড বা হচ্ছে সোনা বিশুদ্ধকরণে কাজে লাগে। মনে রাখবে, সোনা হচ্ছে সব থেকে তোমার মেলিয়েবল মেটাল। ঠিক আছে, সব থেকে নমনীয় ধাতু, যেটা দিয়ে পাত তৈরি করা যেতে পারে, পাত। ঠিক আছে, শীট তৈরি করা যেতে পারে। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা নাম আছে, যেটাকে আমরা মিউরিয়েটিক অ্যাসিড নামেও চিনি। মিউরিয়েটিক অ্যাসিড কাকে চিনি? না, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে ফসফরিক অ্যাসিড আছে, এইটা হচ্ছে তোমার কিছু পরিমাণ সফট ড্রিঙ্কের মধ্যে পাওয়া যায়। সফট ড্রিঙ্কের মধ্যে কার্বনিক অ্যাসিডও পাওয়া যায়, ফসফরিক অ্যাসিডও পাওয়া যায়। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড কিসে পাওয়া যায়? না, পেপসিতে। ইয়েস, পেপসি মানে হচ্ছে সফট ড্রিঙ্ক হচ্ছে একটি অ্যাসিডিক মেটাল, মানে মেটাল হচ্ছে তোমার অ্যাসিডিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে পিভি ইজ ইকুয়াল টু আরটি, এই সমীকরণের নাম কি হতে পারে? চার্লসের সূত্র, বয়েলসের সূত্র, উম, অবস্থার সমীকরণ, নাকি হচ্ছে তোমার উষ্ণতার সমীকরণ? ঠিক আছে, উত্তর হবে, দেখো বলেছে পি মানে হচ্ছে প্রেসার, মানে হচ্ছে চাপ, বি মানে হচ্ছে ভলিউম মানে আয়তন, টি মানে ধ্রুবক, আর মানে ধ্রুবক, আর টি মানে হচ্ছে তোমার টেম্পারেচার বা হচ্ছে তোমার উষ্ণতা। এই তিনটে জিনিস দিয়ে আমরা তৈরি করতে পারি গ্যাস সূত্র। কি তৈরি করতে পারি? না, গ্যাসের সূত্র। ঠিক আছে, গ্যাস রুলস।
এবার এই যে পিভি ইকুয়ালস টু আরটি, এই সূত্রটা সবসময় অবস্থার সমীকরণ বোঝায়, যেটাকে আমরা আইডিয়াল গ্যাস বলে থাকি। আইডিয়াল গ্যাস, ঠিক আছে, আইডিয়াল গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস সমীকরণ পিভি ইকুয়ালস টু আরটি, ঠিক আছে। তাহলে চার্লসের সূত্র কি হতে পারে? চার্লস বলছে যদি একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস রেখে দিই এবং নিচ থেকে যদি একটা বার্নারকে দিয়ে এটাকে হিট করানো যেতে পারে, বার্নারকে দিয়ে গ্যাসটাকে যদি হিট করাতে থাকি, কিন্তু প্রেসার হবে কিন্তু কনস্ট্যান্ট, প্রেসার হবে কনস্ট্যান্ট, তাহলে হবে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে হচ্ছে পি ইকুয়ালস টু ভি। তার মানে হচ্ছে যখনই হচ্ছে, না পি ইজ ইকুয়াল টু ভি হবে না, এটা হচ্ছে তোমার টি ইজ ইকুয়াল টু ভি হবে। তাহলে হবে হচ্ছে টি ইকুয়ালস টু ভি। তার মানে তুমি টেম্পারেচার বাড়ছে আর এই গ্যাসের আয়তন আস্তে 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 দেখবে গ্যাস উপরের দিকে উঠে আসবে। তার মানে টি বাড়লে, টেম্পারেচার বাড়লে আয়তন বাড়ে। এটা হচ্ছে কি বলে? এটা হচ্ছে তুমি চার্লসের সূত্র। টি টেম্পারেচার বাড়লে আয়তন, গ্যাসের আয়তন বেড়ে যাবে। বয়েলস কি বলছে? বয়েল বলছে যে তুমি ভাই টিটাকে মানে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে দাও। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রেখে দাও, একটা পাত্রের মধ্যে যদি কিছু পরিমাণ গ্যাস রেখে দাও, আর উপর থেকে যদি একটা তোমার ভীষণ পরিমাণে মোটা একটা চাকতির মাধ্যমে যদি প্রেসার ক্রিয়েট করা যেতে পারে নিচে, তখন এই যে নিচে যে গ্যাসগুলো রয়েছে, এই গ্যাসটা আস্তে 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 নিচের দিকে চলে আসবে। তার মানে এখানে কি হচ্ছে? পি বাড়ছে, পির সাথে সাথে 1/v হয়ে যাচ্ছে, মানে প্রেসার বাড়বে, আয়তন কমে যাবে। এইটা বলছে বয়েল, কিন্তু টি হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, মনে থাকলো? তাহলে পি ইজ ইকুয়াল টু 1/v ইকুয়ালস টু কি? বয়েলসের সূত্র। আর চার্লসের সূত্র কি? টি ইকুয়ালস টু ভি, মানে হচ্ছে টেম্পারেচার বাড়লে আর তোমার সমানুপাতিক সম্পর্ক, উষ্ণতা বাড়বে, আয়তনও বেড়ে যাবে। এটা চলো পরের প্রশ্ন বলবো আমরা। এসটিপি তে বরফের গলনাঙ্ক কত হয়? এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এন হচ্ছে প্রেসারে বরফের গলনাঙ্ক হবে 0 কেলভিন, 273 কেলভিন, নাকি মাইনাস 273 কেলভিন, নাকি 100 কে? উত্তর হবে 273 কেলভিন। 273 কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াস। তা আমরা তো এটাই জানি যে 0 ডিগ্রিতে কি হয়ে যায়? বরফ জমে যায়, ঠিক আছে। তো বরফের গলনাঙ্ক 0 ডিগ্রির পরবর্তীতে আস্তে 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 গলতে থাকে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার 273 এর পরের পরবর্তী স্টেজ, 0 ডিগ্রির পরে বাড়বে, ঠিক আছে। এবং হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আর 0 কেলভিন, 0 কেলভিন হচ্ছে 0 কেলভিন হচ্ছে সেই উষ্ণতা যেটাকে আমরা পরম উষ্ণতা বলি, ঠিক আছে। আর যদি এটাকেই আমরা মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি, ঠিক আছে। এই দুটো যে উষ্ণতা, সেই উষ্ণতাকে হচ্ছে পরম উষ্ণতা বলবো, পরম উষ্ণতা। পরম উষ্ণতা মানে কি? পরম উষ্ণতা মানে এইখানে গ্যাসের আয়তন হয়ে যাবে 0, গ্যাসের আয়তন হয়ে যাবে 0, আর গ্যাসের যে অণুগুলো, এগুলো পুরো স্থির হয়ে যাবে, এমন একটা টেম্পারেচার যেখানে গ্যাসের অণুগুলো কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে আর চলাচল করবে না। এটাকে বলা হয় পরম উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ওই জন্যই 0 কেলভিন, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বা পরম উষ্ণতা, মনে থাকবে? বেশ। আর যদি এই অ্যাবসলিউট পরম উষ্ণতাকে 0 কেলভিন বলি, আর সেটাকে আমরা সেলসিয়াসে বললে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস বলে থাকবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার নিচের কোনটি অ্যান্টি ভিটামিন? বলেছে অ্যান্টি। অ্যান্টি মানে কি? অ্যান্টি ভিটামিন মানে হচ্ছে ভিটামিনের কাজকে বাধা দেয়, ঠিক আছে। ভিটামিনের কাজকে বাধা দেয় কে? উত্তর হবে অ্যাভিডিন। অ্যাভিডিন হচ্ছে বায়োটিনের অ্যান্টি ভিটামিন, ঠিক আছে। আরবুস্টারল হচ্ছে প্রোভিটামিন। প্রোভিটামিন মানে হচ্ছে ভিটামিনের কাজকে সাহায্য করে, ঠিক আছে। ভিটামিন কার না? ভিটামিন ডি। ভিটামিন ডি এর প্রোভিটামিন হচ্ছে তোমার আরগোস্টেরল, ঠিক আছে। অ্যাভিডিন পাওয়া যায় হচ্ছে তোমার ডিমের সাদা অংশে, এগের হোয়াইট পোর্শনটাতে, যে এগ হয়, এগের যে হোয়াইট পোর্শন, সেটাকে অ্যাভিডিন পাওয়া যায়। আর আরগোস্টেরল তো জানোই আমরা, ভিটামিন ডি বলে দিলাম। ভিটামিন কে আবিষ্কার করেছে? ভিটামিন আবিষ্কার করেছে ক্যাসিমার ফাঙ্ক, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? কোন উদ্ভিদ হরমোনের? জিবারেলিন, কাইনিন, অক্সিন, নাকি সাইটোকাইনিন? উত্তর হবে অপশন নাম্বার সি, অক্সিন। অপশন নাম্বার সি, অক্সিনের হচ্ছে তোমার কে বলা হয়? আইএএ মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বলা হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, অপশন নম্বরে আছে হচ্ছে জিবারেলিন। জিবারেলিন কি আবিষ্কার করেছে বলো তো? জিবারেলিন আবিষ্কার করেছে পুরো কুরোসাওয়া নামে একজন হচ্ছে তোমার সায়েন্টিস্ট, তিনি এটা ডিসকভার করেছে হচ্ছে তোমার জিবারেলিন, ঠিক আছে। আচ্ছা, সাইটোকাইনিন কি? সাইটোকাইনিন হচ্ছে পার্থেনোকার্পি, মনে রাখবে, পার্থেনোকার্পি মানে হচ্ছে বীজহীন ফল। বীজহীন ফল উৎপাদনে তোমার সাইটোকাইনিন ইউজ করা হয়, সাইটোকাইনিন ইউজ করা হয় বীজহীন ফল উৎপাদন করতে। আর এটা আবিষ্কার করেছে তোমার মিলার, ওকে।
মিলার আবিষ্কার করেছে হচ্ছে তোমার বি জিন ফল উৎপাদন করার জন্য সাইটোকাইনিন, যেটাকে প্রসেসটাকে বলা হয় পার্থেনোকার্বিন। ঠিক আছে, আচ্ছা বেশ, এটা ন্যাচারালি পাওয়া যায় তোমার জিটিন নামে। জিটিন নামে ন্যাচারালি পাওয়া যায় কোথায় না, আচ্ছা তোমার মেইজ বা হচ্ছে ভুট্টাতে, ভুট্টা গাছে মেজে হচ্ছে তোমার পাওয়া যায় হচ্ছে তোমার জিটিন নামে, যেটা সাইটোকাইনিনের অপর একটি নাম। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা বলবো যে কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয়? মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন নাকি প্রোপেন? আনসার ইজ অপশন নাম্বার বি, ইথিলিন হচ্ছে তোমার কাঁচা ফল পাকানোর জন্য ব্যবহার করা। দেখো ইথিলিন হচ্ছে এই ব্যাপার গেল। ঠিক আছে, ইথিলিনের সংকেত মনে রাখবে, ইথিলিনের সংকেত হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে আসবে পরীক্ষায় C2H4, C2H4 এটা হচ্ছে তোমার ইথিলিন। আর হচ্ছে তোমার মিথেন হচ্ছে CH4 হচ্ছে মিথেন, যেটা হচ্ছে তোমার ধান গাছে পাওয়া যায়। তারপর হচ্ছে কয়লার খনিতে যে এক্সপ্লোশন হয়, বিস্ফোরণ হয়, সেটা মিথেন হয়। তারপরে সব থেকে মনে রাখবে যেটা ন্যাচারাল গ্যাসে মিথেন থাকে। ঠিক আছে, ন্যাচারাল গ্যাস যেটা, ন্যাচারাল গ্যাসে মিথেন পাওয়া যায়। অ্যাসিটিলিন এটাও ফল পাকাতে ব্যবহার করা হয়, কিন্তু কখন? যখন হচ্ছে তোমার মনে রাখবে একটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ডটার নাম হচ্ছে CaC2, মানে এটা কি বলা হয়? ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইড যখন জলের মধ্যে মিশ্রিত হবে তখন হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করবে। অ্যাসিটিলিন গ্যাস মানে হচ্ছে তোমার C2H2, এই C2H2 বা অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করবে, তখন এও ফল পাকাতে সাহায্য করে। কিন্তু ফুড সেফটি যে স্ট্যান্ডার্ড ইন্ডিয়া যেটা রয়েছে, ঠিক আছে, ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া, এ হচ্ছে তোমার এই অ্যাসিটিলিনকে বা কার্বাইডকে ফল পাকানোর জন্য নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, তার কারণ এটা খুবই শরীরের পক্ষে ক্ষতিকর খুবই। ঠিক আছে, আচ্ছা অ্যাসিটিলিনের সব থেকে বেশি ইউজ যেটা হয় সেটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা হিসাবে। অক্সি অ্যাসিটিলিন শিখা কি কাজ করে? এ হচ্ছে ঝালাইয়ের কাজ করে। ঝালাই কাজ দেখেছো? সেই ঝালাইয়ের কাজে তোমার অক্সি অ্যাসিটিলিন শিখা, তো এর মাধ্যমে হচ্ছে তোমার ঝালাই করা যেতে পারে। প্রোপেন হচ্ছে তোমার 48% থাকে কোথায় না, এলপিজি তে। আর এলপিজি তে সব থেকে বেশি থাকে বিউটেন, কত পার্সেন্ট না হচ্ছে তোমার 5%। তাহলে প্রোপেন এন্ড বিউটেন তোমার হচ্ছে এলপিজি তে ইউজ হয়। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর প্রোপেনের সংকেত মনে রাখবে, প্রোপেনের সংকেত হচ্ছে C3H3। আবার বলছি, মিথেন হচ্ছে CH4, তারপরে ইথিলিন হচ্ছে C2H4, আর অ্যাসিটিলিন হচ্ছে C2H2, আর প্রোপেন হচ্ছে তোমার C3H3। ওকে, গ্যালেনা কিসের আকরিক? গ্যালেনা হচ্ছে পিবি, মানে হচ্ছে তোমার এটাকে কি বলে? সীসাকে কি বলে? লিড বলে। ওকে, লিডে তোমার আকরিক হচ্ছে গ্যালেনা। ঠিক আছে, আচ্ছা বেশ ভালো কথা। আর কি মনে রাখবে এখান থেকে? লিড হচ্ছে তোমার একটি উপাদান মনে রাখবে, TEL, মানে টেট্রা ইথিলিন লিড। কি বললাম? টেট্রা ইথিলিন লিড কিসে ব্যবহার করে? পেট্রোলে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? নকিং অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। কিসে না, গাড়ির ইঞ্জিনে যখন খড়খড় খড়খড় শব্দ হয় তখন পেট্রোলের সাথে ATEL মিশিয়ে দিলে তাহলে এই খড়খড়ি শব্দটা কমে যায়। ঠিক আছে, আচ্ছা বেশ ভালো কথা। আর কি মনে রাখবো এখান থেকে? এ দেখো H2 মানে SO2 অ্যান্ড প্লাস, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন ডাইঅক্সাইড, মানে দুটো আছে। হাইড্রোজেন না তো, এটা সালফার ডাইঅক্সাইড, সরি হাইড্রোজেন বলছি, সালফার ডাইঅক্সাইড। আর এটা হচ্ছে তোমার নাইট্রোজেন অক্সাইড। কি বললাম? সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে তোমার নাইট্রোজেন অক্সাইড। এই দুটো গ্যাস কি হয় না, গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এই সমস্ত ধোঁয়া থেকে আমাদের একদম পৃথিবীর যে আপার লেভেলের ইয়েটা রয়েছে না তোমার বায়ুমণ্ডল, এইখানে জমা হতে শুরু করে। যখন মেঘ থেকে বৃষ্টি হয় তখন এগুলোর সাথে তোমার জল, ওয়াটার, H2O এবং হচ্ছে এই যে SO2 প্লাস হচ্ছে তোমার NO, হাইড্রোজেন সালফাইড, আর হচ্ছে তোমার, দেখ সেকেন্ড দাঁড়াও, ভালো করে না বুঝলে বলো, আস্তে করে বলি। হ্যাঁ, বাতাসের মধ্যে কি রয়েছে না, NO, নাইট্রোজেন অক্সাইড। ওকে, প্লাস কি রয়েছে? SO2, হাইড্রোজেন বলছি বারবার, সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের সাথে যখন নাকি তোমার জলের বিক্রিয়া হয় তখন তারা তৈরি করে H2SO4 গ্যাস প্লাস HNO3 গ্যাস। গ্যাস নয়, এগুলো হচ্ছে অ্যাসিড। ঠিক আছে,
এই দুটো অ্যাসিড যখন জলের সাথে মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠে পড়বে তখন হচ্ছে এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটাকে বলা হয় অ্যাসিড রেন। কি বলা হয়? অ্যাসিড রেন। মনে থাকবে অ্যাসিড রেন কিভাবে সৃষ্টি হয়। এই নাইট্রোজেন অক্সাইড থেকে তৈরি হলো তোমার নাইট্রিক অ্যাসিড, আর সালফার ডাই অক্সাইড থেকে তৈরি হলো সালফিউরিক অ্যাসিড। জলের সাথে বিক্রিয়া করে, আগে ছিল গ্যাস, জলের সাথে মিশে হয়ে গেল অ্যাসিড। অ্যাসিড যখন আসবে পৃথিবীতে বৃষ্টির আকারে তখন সেটাকে বলবো আমরা অম্ল বৃষ্টি বা হলে তোমার অ্যাসিড রেন। আর এইটা প্রচুর পরিমাণে স্টোন ক্যান্সার সৃষ্টি করে। কিসের? না মার্বেলের। ওই জন্য যে তাজমহলের যে যে ইয়েগুলো হয়, ক্ষত সৃষ্টি হচ্ছে, সেগুলো হচ্ছে স্টোন ক্যান্সার বলে অ্যাসিড রেনের কারণে। আশা করি বোঝাতে পেরেছি কিছুটা হলো। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি জলাকর্ষী পদার্থ মানে জল শোষণ করে নেয় কোনটা? অপশন নাম্বার বি ফসফরাস পেন্টঅক্সাইড। ঠিক আছে, ফসফরাস পেন্টঅক্সাইড। HCl কে মিউরেটিক অ্যাসিড বলা হয়, মিউরিয়েটিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলবো, বলছে নিউট্রন কণা হলো, নিউট্রন কণা কি? তো ঋণাত্মক তড়িৎগ্রস্ত, ধনাত্মক তড়িৎগ্রস্ত, প্রশমন, এটা প্রশমন, প্রশমন, ঠিক আছে, প্রশমন নাকি ক্যাথোড? দেখো নিউট্রন কোথায় থাকে, এটা যদি আমরা একটা ইয়ে ধরি, তোমার কেন্দ্র ধরি, কেন্দ্রের মধ্যে থাকে হচ্ছে তোমার প্রোটন প্লাস হচ্ছে তোমার নিউট্রন, আর পুরো আউটার শেলে থাকে হচ্ছে তোমার ইলেকট্রন। আউটার শেলে কে থাকে? ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, আর প্রোটন হচ্ছে তোমার পজিটিভ চার্জ যুক্ত। কিন্তু নিউট্রনের কোনো চার্জই থাকে না, তাই অপশন নাম্বার সি হবে প্রশমন তড়িৎগ্রস্ত। ঠিক আছে, প্রশমন তড়িৎগ্রস্ত মানে নিউট্রাল। ঠিক আছে, নিউট্রন হচ্ছে নিউট্রন, নিউট্রাল। ঠিক আছে, এর মধ্যে কোনো চার্জ থাকে না। কিন্তু মনে রাখতে লাগবে যে নিউট্রন আবিষ্কার কে করেছে, নাম ছিল হচ্ছে তোমার জেমস চ্যাডউইক। ঠিক আছে, জেমস চ্যাডউইক 1932 সালে তোমার আবিষ্কার করেছে নিউট্রন, যার জন্য তাকে 1935 সালে নোবেলও দেয়া হয়েছে। 1935 সালে তাকে নোবেল দেয়া হয়েছে এই নিউট্রন আবিষ্কার করার জন্য। কাকে? জেমস চ্যাডউইকে। ওকে, আচ্ছা বেশ। আর কি মনে রাখবো? মনে রাখবো এখান থেকে যে নিউট্রনের মাস কত বা ভর কত। নিউট্রনের মাস হচ্ছে 1.67। ঠিক আছে, 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে বলছি যে মাস হচ্ছে নিউট্রনের এইটা। ঠিক আছে, আচ্ছা বেশ। পরের প্রশ্ন বলবো প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপের মান কত? দেখো প্রমাণ চাপের মান হচ্ছে অপশন নাম্বার ডি, এটা 1000 নয়, এটা 6। তাহলে কি দাঁড়ালো आंसर? आंसर দাঁড়ালো হচ্ছে 1.013 ইনটু 10⁻6। ঠিক আছে, ডাইন পার সেমি স্কয়ার। যদি এইটা না বলি তাহলে বলবো যে একই রকম 1.03 ইনটু 10⁻5, কিন্তু এবার হয়ে যাবে নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, যদি এটা না বলি, দেখো একক পাল্টাচ্ছে। ঠিক আছে, যদি এটা না বলি তাহলে বলবো হচ্ছে ইন্টু 10⁻5, একই তো হলো। তাহলে যেটা নিউটন পার মিটার স্কয়ার সেটাই হচ্ছে পাস্কাল। তাহলে পাস্কাল হচ্ছে তোমার, আর এটা হচ্ছে তোমার এসআই তে। এটা হলো তোমার কিসে? না এসআই তে হলো, এটা হচ্ছে তোমার সিজিএস এ। ঠিক আছে, সিজিএস মনে থাকে জানো। ঠিক আছে, আচ্ছা তাহলে চাপের কথা বলছে। চাপ মানে হচ্ছে প্রেসার। প্রেসারের আরো কিছু একক রয়েছে, যেমন হচ্ছে পাস্কাল একটা একক, বার একটা একক, ঠিক আছে, টর একটা একক, টর। ঠিক আছে, এগুলো হচ্ছে সব নিউটন। আরেকটা আছে তোমার অ্যাটমসফিয়ার, এটিএম বলা হয়, অ্যাটমসফিয়ার। এগুলো সব হচ্ছে তোমার চাপ মাপার একক। ঠিক আছে, বেশ। আর যেটা পাস্কাল সেটা হচ্ছে তোমার এই যে এইটা নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, একই জিনিস। ইএমপি পথ কাকে বলে? ইএমপি পথ মানে হচ্ছে তোমার এমবোডেন, মেয়ারহফ এবং পারনেস। এমবোডেন, মেয়ারহফ এবং পারনেস পথ কাকে বলা হয়? উত্তর হবে ইএমপি পথ বলা হয় অপশন নাম্বার এ গ্লাইকোলাইসিস। কোথায় হয়? না গ্লাইকোলাইসিস, না কোষের সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে হয়। আর মনে রাখবে এটা কি হয় সাইটোপ্লাজমে? শ্বসন হয়। শ্বসন দুটো জায়গায় হয়, একটা হচ্ছে তো সাইটোপ্লাজমে, ঠিক আছে, সাইটোপ্লাজমে। আরেকটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে যেটা সাইটোপ্লাজমে হয় সেটাকেই আমরা গ্লাইকোলাইসিস চক্র বলি, যেটাকে ইএমপি পথ বলা হয়। ঠিক আছে, এটাই প্রশ্ন জিজ্ঞাসা করছে। আর যেটা মাইটোকন্ড্রিয়াতে হয় সেটা হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়। আর মনে রাখবে সাইটোপ্লাজমে দুই অণু এটিপি উৎপন্ন হয়, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট।
ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়াতে 36 অণু এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, টোটাল মিল করলে হবে কত 38 অণু এটিপি, 38 অণু এটিপি। আর এটাই হচ্ছে আমাদের শ্বসনে উৎপাদিত শক্তির পরিমাণ, ঠিক আছে। বেশ, সবাত শ্বসন কি? সবাত শ্বসন যখন অক্সিজেনের সাহায্যে হয়, আর যখন অক্সিজেনের অনুপস্থিতি হয় তখন তাকে আমরা অবাত শ্বসন বলবো, ঠিক আছে। আচ্ছা, মানব দেহের পেশিতে অবাত শ্বসন যখন হয় তখন কি পেশি খুব পরিমাণে দৌড়াদৌড়ি করলে পেশিতে ব্যথা হয়, তখন ব্যথা হওয়ার ফলে কি তৈরি হয়? ওটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। আর এটাই হচ্ছে তোমার অবাত শ্বসনের উদাহরণ, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে চিলি সল্টপিটার, চিলি সল্টপিটারের সংকেত কি? চিলি সল্টপিটারের সংকেত উত্তর হবে সোডিয়াম নাইট্রেট, অপশন নাম্বার এ, সোডিয়াম নাইট্রেট। এটা হচ্ছে তোমার চিলি সল্টপিটার। সল্টপিটার এটা, এবং চিলি কেন? তার কারণ চিলি দেশে পাওয়া যায়, কান্ট্রি চিলি, কান্ট্রি এটা হচ্ছে তোমার লঙ্কা নয়, কান্ট্রি চিলিতে পাওয়া যায়, তাই সোডিয়াম নাইট্রেটকে বলা হয় কি? এটা বললাম সোডিয়াম, সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট। আর কি? সোডিয়াম, সোডিয়াম নাইট্রেট গেল। আচ্ছা আচ্ছা, সিলভার নাইট্রেট মনে রাখো, সিলভার নাইট্রেট। কি এটা সিলভার নাইট্রেট? সিলভার নাইট্রেট হচ্ছে ভোটের ইঙ্ক, ভোটার ইঙ্ক যে আঙুলে দেয় আমাদের, সেটাকে বলা হয় সিলভার নাইট্রেট, ঠিক আছে। আচ্ছা, এইটা কি বলো তো? Na2CO3, Na2CO3 হচ্ছে ওয়াশিং সোডা, মানে হচ্ছে কাপড় কাচার সোডা, ওয়াশিং সোডা, কাপড় কাচার সোডা, ঠিক আছে। এটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট। আর যদি বলি সোডিয়াম বাইকার্বনেট, মানে Na হবে, সাথে একটা H বসবে, তারপরে CO3 হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে তোমার কি হয়ে যাবে? কি হয়ে যাবে তোমার? একটা খাবার সোডা, খাবার সোডা হয়ে যাবে, ঠিক আছে, খাবার সোডা। ওকে। আর যেটা খাবার সোডা সেটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট, বাই মানে বাইকার্বনেট হয়ে গেল, ঠিক আছে। বেশ ভালো কথা। আর এখান থেকে NaCl তো জানি খাদ্য লবণ, লবণ এটা সোডিয়াম ক্লোরাইড লবণ। KNO3, KNO3, এই যে KNO3 এটা হচ্ছে কি? ম্যাল লবণ, বেসিক লবণ, বাই লবণ, নাকি কোনোটি না? উত্তর হবে কোনোটি নয়। কিন্তু এটা কি জিনিস? এটা হচ্ছে তোমার উত্তর হবে পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। ওকে। নেক্সট কোশ্চেন বলবো আপেক্ষিক গুরুত্বের একক কি? আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বকে বলা হয় স্পেসিফিক, স্পেসিফিক ডেন্সিটি और रिलेटिव, रिलेटिव একটু স্পেসিফিক গ্র্যাভিটি, আর হচ্ছে তোমার রিলেটিভ ডেন্সিটি, একই ব্যাপার, লিখতেই পারি, দুটো একই জিনিস, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার আপেক্ষিক গুরুত্ব বলা হয়, এর কোনো একক থাকে না। তার কারণ হচ্ছে এটা একটা তোমার রেশিও, কার রেশিও? না ঘনত্ব, বা হচ্ছে তোমার ঘনত্ব, বা বলতে পারো ডেন্সিটির ঘনত্ব, কার? না কোনো একটা পদার্থ, মানে কোনো একটা সাবস্টেন্স, এই সাবস্টেন্সের সাথে যদি মনে অন্য কোনো সাবস্টেন্সের, অন্য কোনো সাবস্টেন্সের আমরা ডেন্সিটি কম্পেয়ার করি, একটা সাবস্টেন্সের D1 এর সাথে যদি D2 কম্পেয়ার করি, যা রেশিওতে আছে, তাহলে কি যাবে? কেটে যাবে এগুলো, তাহলে মানে কোনো একক থাকবে না। তাহলে আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি, বা হচ্ছে তোমার রিলেটিভ ডেন্সিটি, এদের হচ্ছে কোনো রকমের কোনো কি থাকে না? একক থাকে না, তার এককহীন রাশি, এরা হচ্ছে তোমার এককহীন রাশি। অপসারী লেন্স কোনটি? এর মধ্যে অপসারী, অপসারী মানে হচ্ছে তোমার উত্তল হবে, অবতল হবে, নাকি হচ্ছে তোমার গোলক লেন্স হবে, নাকি কোনোটি নয়? দেখো এখানে হচ্ছে তোমার বেশ কিছু কনসেপ্ট আমরা ডিসকাশন করবো। দেখো খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। দেখো দুই ধরনের হয়, একটা হচ্ছে অভিসারী লেন্স, যেটাকে আমরা কনভার্জিং বলি। কনভার্জিং মানে একটা পয়েন্টে গিয়ে মিলে যাবে, সেটাকে অভিসারী, সেটাকে আমরা কনভার্জিং বলবো, ঠিক আছে। বেশ। আরেকটা হচ্ছে তোমার ডাইভারজেন্ট, মানে অপসারী লেন্স, মানে হচ্ছে কি হবে? আলাদা আলাদা যে বিচ্ছিন্ন হয়ে যাবে ইয়েগুলো, রশ্মিগুলো, ঠিক আছে। প্যারালাল প্যারালাল আসতে থাকবে, সমান্তরাল সমান্তরাল আসতে থাকবে, যখনই লেন্সকে পাস করবে তখন ওটা কি হয়ে যাবে? বিক্ষিপ্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এদিক ওদিক ছড়িয়ে পড়বে, সেটাকে আমরা ডাইভারজেন্ট লেন্স বলি, ঠিক আছে। বাংলায় বলা হয়
অপসারী, কিন্তু এখানে এসেছে কি অপসারী লেন্স, তাহলে উত্তর কি হবে? এটা কি দেখো লেখা রয়েছে কনকেভ, আর কনকেভ লেন্স মানে হচ্ছে তোমার অবতল, অবতল। তাহলে অবতল লেন্সের মধ্যে, এটা অবতল লেন্সের শেপ, লেন্স কিন্তু দুই দিক থেকেই থাকে, ঠিক আছে? লেন্স বললে অবতল লেন্স হয়ে যাবে, আর যদি মিরর বলতো তাহলে উল্টো হতো। চলো আমি ওই কনসেপ্টে যাচ্ছি না এখন, আমি লেন্সেই থাকছি। তাহলে অবতল লেন্স অপসারী হয় বা হচ্ছে তোমার ডাইভারজেন্ট, মানে হচ্ছে আলোগুলোকে বিক্ষিপ্ত ছড়িয়ে দেয়, ঠিক আছে? আনসার ইজ অপশন নাম্বার এ। আর যদি এখানে আমাদের অভিসারী চাইতো তাহলে হতো কনভার্জিং, মানে মিলে যাবে একটা পয়েন্টে গিয়ে, তখন আনসার হতো কনভেক্স। কনভেক্স অপশন নাম্বার বি তে আছে, ঠিক আছে? কনভেক্স অপশন নাম্বার বি তে আছে। এখানে আলো কি হয়ে যায়? আলো হয়ে যায় অভিসারী হয়ে যায়, বা হচ্ছে তোমার কনভার্জেন্ট, একটা পয়েন্টে গিয়ে মিলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই ডায়াগ্রামটা দেখে তোমরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে যে আতশ কাচ কি? আতশ কাচ কি হয়? আতশ কাচ কি হয়? এটা কনভার্জিং হয় নাকি হচ্ছে তোমার মানে তোমার প্রসারী হয় নাকি অভিসারী হয়, ঠিক আছে? আতশ কাচ, এটা হচ্ছে আমার প্রশ্ন থাকলো তোমাদের কাছে। আচ্ছা, লেন্সের একক কিসে মাপে? ডায়াপ্টারে। ডায়াপ্টার এককে তোমার লেন্সের ক্ষমতা মাপতে হয়। ক্ষুদ্রান্তের কয়টি অংশ কি কি? দেখো ক্ষুদ্রান্তের কয়টি অংশ, ক্ষুদ্রান্ত মানে হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন, এবার হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে তোমার থাকে হচ্ছে ডিওডিনাম, 2 নম্বর থাকে হচ্ছে জেজুনাম, মানে জেজুনাম, ঠিক আছে? 3 নম্বর থাকে হচ্ছে তোমার ইলিয়াম, ইলিয়াম। তাহলে কটা হলো? তিনটে। ক্ষুদ্রান্তের তিনটি তোমার অংশ, এবং হচ্ছে এর লেন্থ হচ্ছে 4.5 মিটার থেকে শুরু করে 6 মিটার পর্যন্ত লং হয়, ঠিক আছে? কিন্তু এর পক্ষে ক্ষুদ্রান্তের শেষরই শুরু হয় হচ্ছে বৃহদন্ত্র, এটা ক্ষুদ্রান্তের পার্ট গেল, বৃহদন্ত্র মানে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের মধ্যে থাকে, প্রথমে থাকে হচ্ছে সিকাম, না প্রথমে থাকে হচ্ছে তোমার, হ্যাঁ সিকাম থাকে, সিকাম, কোলন, তারপরে থাকে হচ্ছে তোমার অ্যানাস, বা হচ্ছে তোমার অ্যানাল ক্যানেল, তিনটে। 4 নম্বর থাকে রেকটাম। অ্যাকচুয়ালি যদি সিকোয়েন্সে না বলি তাহলে হয়ে যাবে রং, ঠিক আছে? রেকটাম, রেকটাম, দেন হচ্ছে অ্যানাস, লাস্ট পয়েন্ট, ঠিক আছে? তাহলে 4টে পয়েন্ট হচ্ছে তোমার লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্রে, ঠিক আছে? আর স্মল ইন্টেস্টাইন হচ্ছে তোমার তিনটে প্রকোষ্ঠ, 4.5 মিটার লেন্থ। আর লার্জ ইন্টেস্টাইন লেন্থ কত হবে? এটা হচ্ছে তোমার 1.5 মিটার, এক থেকে এত মিটার লেন্থ হবে। তাহলে কেন এটাকে লার্জ বলছি? তার কারণ এটা ডায়ামিটারটা বড়, এটা ডায়ামিটারটা ছোট, সেই কারণে বলা হয়, ঠিক আছে? পাকস্থলীর কয়টি অংশ বলো দেখি? স্টমাকে থাকে, মানে হিউম্যান স্টমাকে 3টে থাকে। একটা তো হচ্ছে তোমার ফান্ডাস, পাইলরিক, তারপরে থাকে হচ্ছে তোমার কার্ডিয়াক, কার্ডিয়াক, দেন হচ্ছে তোমার পাইলরিক। পাইলোরিক, এই 3টে চেম্বার হচ্ছে তোমার স্টমাকে থাকে, ঠিক আছে? পরের প্রশ্ন বলবো, অত্যাধিক কায়িক শ্রমে উপযোগী খাদ্য কোনটা? কার্বোহাইড্রেট হচ্ছে বেশি পরিমাণ, তোমার যদি শারীরিক পরিশ্রম করো তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট খাদ্য। ভিটামিন কে এসে করেছে? সি ফাঙ্ক, ক্যাসিমার ফাঙ্ক, ঠিক আছে? ভিটামিন আবিষ্কার করেছে। ফ্যাট থেকে কোলেস্টেরল আসে, কোলেস্টেরল স্বাভাবিক মাত্রা কত? নয় 180 থেকে 200 এমজি পার ডিএল রক্তের মধ্যে, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে থ্যালাসেমিয়া রোগের বাহক কে? থ্যালাসেমিয়া রোগের বাহক পুরুষ মহিলা? অপশন নাম্বার বি, মহিলারা হচ্ছে তোমার থ্যালাসেমিয়া নয়, শুধু শুধু হচ্ছে তোমার কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা, তারপরে হচ্ছে তোমার থ্যালাসেমিয়া, আরেকটা আছে কি বলে, হিমোফিলিয়া। এই 3টে রোগের বাহক হচ্ছে মহিলারা, তারপরে হচ্ছে তোমার পুরুষদের দেহে প্রকট হয়ে যায়, প্রচ্ছন্ন হচ্ছে তোমার মহিলা। চলো পরের প্রশ্ন বলছে, 1 ক্যালোরি হলো কত জুল? 1 ক্যালোরি সমান সমান বি 4.8 জুল, 4.8 জুল হচ্ছে 1 ক্যালোরি সমান সমান, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে তাপ প্রয়োগে গলে না এমন পদার্থ কি? আগে তো এটাকে স্টার দেবে, আগে তো স্টার দেবে, রেলওয়ের একদম খুব ভালো প্রশ্ন এটা, ঠিক আছে? ম্যাগনেসিয়াম অক্সাইড, অপশন নাম্বার এমজিও, এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড, যেটা হচ্ছে তোমার তাপ প্রয়োগে গলে না, ঠিক আছে? তাপ প্রয়োগে গলে না। আচ্ছা, অ্যালকোহল অনেক ধরনের, একটা হচ্ছে তোমার মিথানল, একটা হচ্ছে ইথানল। কোনটা খাই আমরা? আমরা আমাদের যেটা পানযোগ্য অ্যালকোহল সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার মিথানল, এটা হচ্ছে উড স্পিরিট,
উড স্পিরিট একেবারেই পানযোগ্য নয়, ঠিক আছে। আরেকটা তোমার ইথেনল, এটাকে ইথাইল অ্যালকোহল বলি, এটা হচ্ছে তোমার মিথাইল অ্যালকোহল, এইটা হচ্ছে পানযোগ্য। ওকে, পরে প্রশ্ন বলছে একটি মৃত কোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, এটি অ্যামাইটোসিসে একদম ক্ষুদ্র প্রাণী যারা রয়েছে এককোষী প্রাণী বা তোমার ক্ষুদ্র প্রাণীদের মধ্যে অ্যামাইটোসিস হয়। মাইটোসিস হচ্ছে আমাদের দেহে বা উন্নত প্রাণীদের দেহে মাইটোসিস হয় যখন নাকি একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হচ্ছে, ছোট বাচ্চা একদম ছোট থেকে বড় হচ্ছে, আমাদের প্রতিনিয়ত মাইটোসিস হয়ে চলেছে। তো উত্তর হবে অপশন নাম্বার সি, মিওসিস। মিওসিস হচ্ছে মানে মাতৃগর্ভে যখন একটি ভ্রূণের সৃষ্টি হয় সেটাই হচ্ছে মিওসিস পদ্ধতিতে হয়ে থাকে, ঠিক আছে। তো 4টি অপত্য হয়, অপশন নাম্বার সি মিওসিস, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে ক্রোমোজোমের স্বতন্ত্র মেরুদণ্ড যুক্ত প্রান্তকে কি বলা হয়? ক্রোমোজোমের স্বতন্ত্র, এটা হচ্ছে যদি কোনো ক্রোমোজোম কল্পনা করি, মাঝখানে যেটা থাকে মাঝখানে থাকে, তাই এটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। কি বলা হয় এটাকে? সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোমিয়ার বলা হয় মাঝখানে, এবং এইটাই যখন স্পিন্ডেল ফাইবার তোমার কি বলে কোষ বিভাজনের সময় স্পিন্ডেল ফাইবার চাকতির মতন অংশটা তৈরি করে, এই যে চাকতির অংশ সেন্ট্রোমিয়ারকে কেন্দ্র করে তৈরি হলো, এইটাকে বলা হয় হচ্ছে তোমার কাইনেটোকোর। তাহলে এটা হচ্ছে তোমার কাইনেটোকোর, যেটা চাকতির মতো একটা অংশ সেন্ট্রোমিয়ারকে কেন্দ্র করে তৈরি হয়। উত্তর বলেছে কি যে মেরুযুক্ত, মেরুর মধ্যে এই অঞ্চলটাতে কিছু এমন কিছু ইয়ে থাকে ইনসুলেটর, যেগুলো হচ্ছে তোমার ইনসুলেটরের মতনই কাজ করে আর কি, ঠিক আছে। অন্য ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোমকে অ্যাটাচড হতে বাধা দেয়, সেগুলোকে বলা হয় টেলোমিয়ার। টেলো নয়, টেলো, টেলো। চলো লিখে দিই এখানে। টেলোমেয়ার আনসার হবে, টেলোমেয়ার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে আমি বলেই দিয়েছি, যদি পিডিএফ চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্স থেকে চলে যাও ইয়েতে টেলিগ্রাম বক্সে, ওই টেলিগ্রাম বক্স থেকে তুমি কি করবে, এই পিডিএফটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর চ্যানেলটাকে একটা লাইক করে দাও এই ভিডিওটাকে, আর চ্যানেলে যদি প্রথমবার হও একটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। থ্যাংক ইউ।